স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? তাহলে আমরা শুরু করব আমাদের ইন্ডিয়ান পলিটির নেক্সট পার্ট বা নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, বা যেটাকে বলে ডিপিএসপি সংক্ষেপে। আমরা ফান্ডামেন্টাল রাইটস আমরা কমপ্লিট করেছি, এবার আমাদের নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিপিএসপি। আমরা পলিটির ফান্ডামেন্টাল ডিউটিস পর্যন্ত কমপ্লিট করব, তারপর আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। এর জন্য আমরা পরপর পলিটি ক্লাসই করছি, যেহেতু অফলাইন ব্যাচ 51 আর্টিকেল হয়ে গেছে ওদের, মানে ফান্ডামেন্টাল ডিউটিস হয়ে গেছে, তাই ওটাকে মানে ব্যালেন্স করার জন্য অফলাইন অনলাইন ব্যাচ, এর জন্য আমি পলিটি ক্লাস এখন রাখছি, যেহেতু তোমরা পলিটি পিছিয়ে আছো, এর জন্য তোমাদের পলিটি ক্লাসটা পরপর রাখছি। তো আমাদের ডিপিএসপি আমাদের নেক্সট পার্ট। তাহলে আমরা কি কি আলোচনা করেছিলাম? আমরা পার্ট 1 আমাদের কমপ্লিট, এবং পার্ট 1-এ আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি আলোচনা করেছিলাম, যার আন্ডারে আর্টিকেল ছিল 1 থেকে 4, এবং প্রত্যেকটা আর্টিকেল আমরা ডিসকাস করেছি। তারপর আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করলাম, এবং পার্ট 2-তে কি ছিল আমাদের সিটিজেনশিপ, যার আন্ডারে আর্টিকেল কত 5 থেকে 11। তারপর আমরা ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3-তে আলোচনা করলাম, এবং ফান্ডামেন্টাল রাইটসে আর্টিকেল ছিল 12 থেকে 35, তাই তো? এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস ছিল। এরপর আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব, ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তাহলে ডিপিএসপি কত নাম্বার পার্টে আছে? পার্ট 4। পার্ট 4। আমরা পার্টগুলো নিয়ে আগেই আলোচনা করেছি, কোন পার্টে কি বিষয়কে স্থান দেওয়া হয়েছে। তো পার্ট 4-এ আছে আমাদের ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যার আন্ডার আর্টিকেল কত আমার বলো? 36 থেকে বা স্টার্ট হবে, 36 থেকে 51। 51, 36 টু 51। এবার আমরা প্রত্যেকটা আর্টিকেল আলোচনা করব 36 টু 51। তো তার আগে, আর্টিকেল শুরু করার আগে কোথায় থেকে ডিপিএসপি ধার করেছি, যদিও এটা আমরা জানি, কারণ আমাদের বোরোইংস চ্যাপ্টার অলরেডি কমপ্লিটেড। তো ওই বিষয়গুলো আমি আলোচনা করার আগে আমাদের কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে এই ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি সম্পর্কে, বা এই ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি পার্থক্যটাই বা কি, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। যেহেতু আমাদের ফান্ডামেন্টাল রাইটস হয়ে গেছে, তাও একটু বিষয়টা একটু বলে দিই, যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটস আলোচনা করিনি আমরা। এখানে আমি একটা লাইন লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আগে লিখে নি, দ্য সাপ্রু কমিটি, হয়তো নাম অনেকেই শুনেছো এবং অনেকেই শোনোনি এটা। দ্য সাপ্রু কমিটি ইন 1945 সালে সাপ্রু কমিটি সাজেস্টেড করেছিল, কি সাজেস্টেড করেছিল? সাজেস্টেড টু ক্যাটাগরিজ of individual rights, one being, একটা কি ছিল? one being justiciable rights, justiciable rights, and other being, আর একটা কি ছিল? non justiciable rights। non justiciable rights। the justiciable rights
as we know, কমাতে হবে এখানটায়, as we know, আগে লিখে নাও এটা, তারপরে বোঝাচ্ছি জিনিসটা কি। as we know are the fundamental rights, whereas the non-justiciable ones are the directive principles of state policy, principles of state policy। এই জিনিসটা ফার্স্ট আমাকে জানতে হবে ডিপিএসপি পড়ার আগে, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। দেখো ভালো করে শোনো এবার কি বললো এখানটায়। দ্য সাপ্রু কমিটি ইন 1945 1945 এ, সাপ্রু কমিটি 1945 এ কি সাজেস্ট করলো? টু ক্যাটাগরিজ অফ ইন্ডিভিজুয়াল রাইটস, টু ক্যাটাগরিজ অফ ইন্ডিভিজুয়াল রাইটস। অর্থাৎ 1945 সালে সাপ্রু কমিটি সাজেস্ট করেছিল দুখানা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল দুখানা রাইটস। দেখো এখানে প্রশ্ন যে রাইটসই তাহলে আবার আলাদা আলাদা কেন? দুটোই যখন রাইটস, দুটোই যখন অধিকার, তাহলে আবার ইন্ডিভিজুয়াল কেন, আলাদা আলাদা কেন বললো? একটা ছিল, একটা কি ছিল, একটা রাইট ছিল জাস্টিসেবল রাইটস, অর্থাৎ ওয়ান বিং জাস্টিসেবল। জাস্টিসেবল মানে কি? আমরা তো পড়ে এসেছি জাস্টিসেবল কাকে বলবো আমরা, কোন রাইটস গুলোকে জাস্টিসেবল রাইটস বলি আমরা? যে রাইটস গুলো যদি তোমার বিঘ্নিত হও বা যে রাইটস গুলো তুমি যদি না পাও, তাহলে সেটা পাওয়ার জন্য, ফিরে পাওয়ার জন্য তুমি কোর্টে যেতে পারো। তাহলে জাস্টিসেবল রাইটস কোনগুলোকে বলবো? ওয়ান বিং জাস্টিসেবল, একটা রাইটস এর কথা বললো কি জাস্টিসেবল রাইটস, একটা বললো জাস্টিসেবল রাইটস। জাস্টিসেবল মানে কি? অর্থাৎ যে রাইটস গুলো তুমি যদি না পাও তাহলে তুমি কিন্তু কোর্টে যেতে পারবে, অর্থাৎ সেটাকে ফিরে পাওয়ার জন্য তুমি কোর্টে যেতে পারবে, সেটাকে বলা হচ্ছে জাস্টিসেবল রাইটস। কোর্টে যেতে পারবে তুমি, কোর্টের রাস্তা তোমার জন্য খোলা। আর আরেকটা কি বললো? ওয়ান আদার বিং নন জাস্টিসেবল রাইটস, আরেকটা কি বললো? নন জাস্টিসেবল রাইটস। নন জাস্টিসেবল রাইটস মানে কি? অর্থাৎ এই রাইটস গুলো তুমি যদি না পাও, তোমাকে যদি গভর্নমেন্ট না দেয়, তাহলে তুমি সেটা পাওয়ার জন্য তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না, কোর্টের রাস্তা তোমার জন্য বন্ধ। ভালো করে বোঝো। তাহলে সাপ্রু কমিটি 1945 সালে দুটো ইন্ডিভিজুয়াল, দুটো আলাদা আলাদা অধিকার বা রাইটস এর কথা বলেছিল। একটা রাইট ছিল জাস্টিসেবল রাইটস। জাস্টিসেবল রাইটস মানে কি? যে রাইটস গুলো তুমি যদি না পাও তাহলে তুমি সেটা পাওয়ার জন্য তুমি কোর্টে যেতে পারবে, সেটা হচ্ছে জাস্টিসেবল রাইটস। আর নন জাস্টিসেবল রাইটস কোনগুলো? যে রাইটস গুলো তুমি যদি না পাও তাহলে তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না, কোর্টের রাস্তা তোমার জন্য কিন্তু বন্ধ, কোর্ট তোমাকে সেই রাইটস গুলো কিন্তু ফিরিয়ে দেবে না। বোঝা গেল তো? জাস্টিসেবল আর নন জাস্টিসেবল রাইটস, এই দুটো রাইটস এর কথা কিন্তু বলেছিল। এবার কি বলেছে? দা জাস্টিসেবল রাইটস। দেখো এখানে কি বলবো এবার, the justiciable rights as we know are the fundamental rights। তাহলে জাস্টিসেবল রাইটস কোনগুলো বললো? যেগুলো ফান্ডামেন্টাল রাইটস, আমরা যেগুলো এতক্ষণ পড়ছিলাম, এই ফান্ডামেন্টাল রাইটস তুমি যদি না পাও, সেটা পাওয়ার জন্য, ফিরে পাওয়ার জন্য তুমি কিন্তু কোর্টে যেতে পারবে। এর জন্য ফান্ডামেন্টাল রাইটস আর জাস্টিসেবল রাইটস, এটা কিন্তু আমরা পড়েছি। আর আরেকটা কি বললো? আরেকটা যেটা নন জাস্টিসেবল রাইটস, সেগুলো কোনগুলো, কোন রাইটস গুলো? সেটা হচ্ছে ডিপিএসপি। তাহলে ডিপিএসপি কিন্তু এক ধরনের রাইটস, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এই যে ডিপিএসপি কিন্তু ফান্ডামেন্টালের মতো একটা রাইটস,
কিন্তু ডিপিএসপি এই রাইটস গুলো তুমি যদি না পাও তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না। তার জন্য ডিপিএসপি কি নন জাস্টিসেবল রাইটস, এটা আমাকে ফার্স্ট কিন্তু বুঝতে হবে। ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপির মধ্যে পার্থক্য কি? ফান্ডামেন্টাল রাইট জাস্টিসেবল রাইটস, যেটা তুমি যদি না পাও তুমি কোর্টে যেতে পারবে, আর ডিপিএসপি তুমি যদি না পাও তাহলে তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না। এটা আমাকে ফার্স্ট খেয়াল রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, আগে লিখি আস্তে আস্তে তারপরে বলি, যে আমাদের বলতো ফান্ডামেন্টাল রাইটস, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস তারপরে আমরা ডিপিএসপি এগুলো কে দেয় বলতো আমাদেরকে? কে দেয় ফান্ডামেন্টাল রাইটস? কে দেয় আমাদের? কে স্টেট secure দেয়, করে? হ্যাঁ, স্টেট দেয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়। স্টেট মানে কি? স্টেট কে চালায়? গভর্নমেন্ট চালায়। আমাদের এই যে এই দু ধরনের রাইটসই খেয়াল রাখতে হবে। এই দু ধরনের রাইটসই সিকিউর করে কে আমাদেরকে? কে সিকিউর করে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার গভর্নমেন্ট সিকিউর করে। এই দু ধরনের রাইটসই সিকিউর করে কে আমাদের? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি সিকিউরই করে তাহলে বি আর আম্বেদকর হঠাৎ করে এই দুটো আলাদা কেন করলো সেটাই আমরা এতক্ষণ পড়লাম। কারণ আমাদের ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পার্থক্য আমরা দেখে নিলাম। কারণ একটা ছিল জাস্টিসেবল রাইটস, অর্থাৎ গভর্নমেন্ট যদি তোমাকে ফান্ডামেন্টাল রাইট তোমাকে যদি না দেয় তাহলে তুমি কিন্তু কোর্টে যেতে পারবে, যে না আমার ফান্ডামেন্টাল রাইটস বিঘ্নিত করেছে, কোর্টে যেতে পারবে তোমার ফান্ডামেন্টাল রাইটস ফিরে পাওয়ার জন্য। কিন্তু গভর্নমেন্ট যদি তোমাকে ডিপিএসপি না দেয় তাহলে তুমি কিন্তু গভর্নমেন্টের এগেইনস্টে তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না, তোমার রাস্তা কিন্তু বন্ধ। অর্থাৎ ডিপিএসপি নিয়ে অনেকে সমস্যা আছে। ডিপিএসপি জিনিসটা কি? এই যে ফান্ডামেন্টাল রাইটস তো জানি আমাদের বিভিন্ন অধিকার আছে, ডিপিএসপি কি? রাইটসটা কি? ডিপিএসপি জিনিসটা হচ্ছে, ধরো এরকম যদি আমি বলি, ধরো এসএলএসটি যে আমাদের বা এসএসসি বলে হয়তো তোমরা যেটাকে বেশি চেনো, যেটার নাম এসএলএসটি, মানে স্কুল সার্ভিস কমিশন আর কি। ধরো এসএসসি এক্সাম হচ্ছে না 9 বছর ধরে, প্রায় 9 বছর 10 বছর হয়ে গেছে। ধরো 9 বছর ধরে আমাদের রাজ্যে এসএসসি এক্সাম হয়নি, স্কুল সার্ভিস কমিশনের এক্সাম হয়নি। ডিপিএসপি হচ্ছে এটাই। আমাদের ধরো স্টেট গভর্নমেন্ট, আমি স্টেট গভর্নমেন্টের কথা বলি, আমাদের স্টেট গভর্নমেন্ট ডিপিএসপি মেন কথা হচ্ছে আমাদের ওয়েলফেয়ার স্টেট তৈরি করা, মানে একটা জনকল্যাণমূলক রাষ্ট্র বা জনকল্যাণমূলক রাজ্য তৈরি করা। ডিপিএসপি মূল বক্তব্য বা মূল মটো হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা। এবার জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে গেলে কি করতে হবে? নিশ্চয়ই সেই দেশের জনগণকে সোশ্যালি দিক থেকে, ইকোনমিক্যালি দিক থেকে, পলিটিক্যালি দিক থেকে সিকিউর করতে হবে, তবেই তো সেই যে দেশে আমি জনকল্যাণমূলক দেশ করে তুলতে পারবো। তার মানে প্রত্যেকটা দেশের নাগরিককে আমাকে দেখতে হবে তার ফিনান্সিয়াল সে ঠিকঠাক ভাবে সে হেলদি কিনা, সেদিকেও গভর্নমেন্টকে নজর রাখতে হবে, চাকরির ব্যবস্থাও করতে হবে। তার মানে গভর্নমেন্টের কাজ কি ডিপিএসপির মধ্যে? তাহলে গভর্নমেন্টের কাজ কি? চাকরি দেওয়া, তার মানে বিভিন্ন চাকরি দেওয়া, সেটাও তো ডিপিএসপির মধ্যে পড়ছে। এবার গভর্নমেন্ট তো জানেই বা গভর্নমেন্ট তো জেনেই বসে আছে যে আমি যদি ডিপিএসপি জনগণকে না দিই তাহলে জনগণ আমার এগেনস্টে কোর্টে যেতে পারবে না ডিপিএসপি নেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্ট জেনে বসেই আছে। এবার গভর্নমেন্ট ধরো স্টেট গভর্নমেন্ট ধরো এসএসসি এক্সাম নিল না, তার মানে দেখো গভর্নমেন্ট জনকল্যাণমূলক রাজ্য তৈরি করবে না অকল্যাণমূলক রাজ্য তৈরি করবে সেটা তো গভর্নমেন্টের ব্যাপার। কারণ গভর্নমেন্ট তো জেনেই গেছে যে আমি যদি চাকরি না নিই তাহলে আমার এগেনস্টে কোর্টে যেতে পারবে না, তাই না? এই যে এসএসসি এক্সাম হলো না, এতদিন ধরে হয়নি, দেখেছো কাউকে কোর্টে কেস করতে যে মমতা ব্যানার্জি কেন এক্সাম নিচ্ছে না? কেস কি কেউ কেস করেছে? হ্যাঁ, আন্দোলন হয়তো হয়েছে, কেস কি করেছে? কোর্টের দরজা পর্যন্ত কি কেউ গিয়েছে? না, কেউ কিন্তু যায়নি। তাহলে ডিপিএসপি জিনিসটা হচ্ছে এটাই, যে ডিপিএসপির মেন মোটো হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা। জনকল্যাণমূলক রাষ্ট্র কিভাবে তৈরি করব? আমি বিভিন্ন চাকরি নেব, মানুষকে জনগণকে ইকোনমিক্যালি দিক থেকে হেলদি করে তুলবো, এটাই তো ডিপিএসপি মেন কথা। এবার গভর্নমেন্ট তো জানে আমি যদি চাকরি না নিই আমার এগেনস্টে কে কোর্টে যাবে না, তাহলে সে চাকরি নেবে কি না নেবে সেটা গভর্নমেন্টের ব্যাপার। এটাই বলা হয়েছে যে ডিপিএসপি নন জাস্টিসেবল। যদি জাস্টিসেবল হতো তাহলে চাকরি না নিলে তুমি কিন্তু আবার কোর্টে যেতে পারতে না, কেন চাকরি টাকরি পরীক্ষা হচ্ছে না, কেস করতে পারতে। কিন্তু যেহেতু নন জাস্টিসেবল তাই তুমি কিন্তু কোর্টে যেতে পারবে না। তাহলে আমি কি দেখলাম?
আমরা দেখলাম যে সাপ্রু কমিটি 1945 সালে দুখানা রাইটের কথা বলেছে। একটা রাইট হচ্ছে জাস্টিসেবল রাইটস, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস তুমি যদি না পাও তুমি কোর্টে যেতে পারবে সেটাকে পাওয়ার জন্য। আর আরেকটা রাইটস এর কথা বলেছে সেটা হচ্ছে নন জাস্টিসেবল রাইটস, সেটাকে বলছি আমরা ডিপিএসপি, অর্থাৎ ডিপিএসপি তুমি যদি না পাও তুমি কিন্তু তার এগেনস্টে বা গভর্নমেন্টের এগেনস্টে কোর্টে যেতে পারবে না সেটা পাওয়ার জন্য। বোঝা গেল এতটুকু? তাই বল। বলো এতটুকু বুঝতে পারলে নাকি বলো। হ্যালো, আরে কথা তো বলো, সবাই বোবা হয়ে বসে থাকলে শুনতে না পেলেও বলো। তো বুঝতে পেরেছি। হ্যাঁ সেটা বলো। সবাই যদি বোবা হয়ে যাও, সবাই যদি একই ধর্ম পালন করো তাহলে তো ক্লাস এগোবে না এতদিন ক্লাস করার পর। এবার নেক্সট লাইন লেখো একটা। দে আর, মানে ডিপিএসপি পড়ছি আমরা। ডিপিএসপি আর্টিকেল শুরু করার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে আগে। দে আর অ্যান instrument of instruction, instrument of instruction, instrument of instruction which are enumerated enumerated in Government of India Act, Government of India Act 1935। কি বলা হলো এখানটায়? দে আর অ্যান ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, এই লাইনটা ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এগুলোকে কি বলা হতো, মানে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ডিপিএসপি কে বলা হতো ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন। এই টার্মটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন ডিপিএসপি কে বলা হতো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। নেক্সট আর কি কি পড়বো ডিপিএসপি সম্পর্কে? ডিপিএসপি আর দেখো এগুলো কিন্তু অনেকে করায় না, ডিরেক্ট আর্টিকেলে চলে যায়, কোথায় থেকে ধার করেছি কত নম্বর আর্টিকেল, ব্যাস তারপরে আর্টিকেল থেকে শুরু হয়। ডিপিএসপি আর যারা হয়তো পড়েছো অন্য জায়গায় তারা জানে। আইডিয়ালস which are not legally enforceable, তা আগেই বললাম, তাও লিখে দিই enforceable by the court for their violation। তাহলে আমি আগেই বললাম যে ডিপিএসপি যদি তুমি না পাও, তোমাকে যদি না দেয় ডিপিএসপি রাইটস গভর্নমেন্ট, তাহলে সেটা তুমি কোর্টে যেতে পারবে না, এটা নট লিগালি এনফোর্সেবল, তুমি কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারবে না, কোর্টে যেতে পারবে না, এটাই বললাম। আর একটা লাইন লিখবো ডিপিএসপি সম্পর্কে। বি আর আম্বেদকর ডিপিএসপি কে কি বলেছেন? বি আর আম্বেদকর, Most noble feature. হ্যাঁ, বি আর আম্বেদকর ডিপিএসপি কে কি বলেছেন? নোবেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, নোবেল ফিচার of Indian Constitution। এটা খেয়াল রাখতে হবে। আর গ্রানাভিল অস্টিন ডিপিএসপি কে কি বলেছেন? গ্রানাভিল অস্টিন মাথায় রাখবে ডিপিএসপি প্লাস ফান্ডামেন্টাল রাইটস কে একসাথে বলেছেন কি? Conscience of the Constitution. হ্যাঁ,
গ্রানাভিল অস্টিন। ডিপিএসপি কে প্লাস ডিপিএসপি প্লাস ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস সংক্ষেপে লিখলাম ফান্ডামেন্টাল রাইটস কে একসাথে কি বলেছেন? কনসাইন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটস আর ডিপিএসপি কে একসাথে কি বলেছেন? আমাদের কনসাইন্স অফ দ্য কনস্টিটিউশন। এই টার্মগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে ডিপিএসপি শুরু করার আগে। হয়েছে এটা এই লেখাগুলো, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সংক্ষেপে লিখলাম। এবার ডিপিএসপি কে একজন ব্যক্তি তিন ভাবে ক্লাসিফাই করেছেন। আমি আগে বলি, সংবিধান কিন্তু ডিপিএসপি কে কোনোভাবে ক্লাসিফিকেশন করেননি। ক্লাসিফিকেশন করেছেন একজন ব্যক্তি তিন ভাবে ডিপিএসপি কে। কে সেই ব্যক্তি? এমপি শর্মা। এমপি শর্মা ডিপিএসপি কে তিন রকম ভাবে ডিপিএসপি কে তিন ভাবে ক্লাসিফাই করেছেন। সংবিধান কিন্তু করেননি, এমপি শর্মা করেছেন। কি কি? তিনি বলেছেন যে কিছু ডিপিএসপি সোশ্যালিস্ট ডিরেকশনকে মানে, সোশ্যালিস্ট আমরা পরেও পড়বো কোনগুলো সোশ্যালিস্ট। 2 নাম্বার, কিছু ডিপিএসপি আমাদের গান্ধিয়ানকে মানে, গান্ধিয়ান ডিরেকশন। গান্ধিয়ান কিছু ডিপিএসপি আমাদের সোশ্যালিস্টকে সাপোর্ট করে, কিছু ডিপিএসপি গান্ধিয়ানকে সাপোর্ট করে। আর কিছু ডিপিএসপি আছে আমাদের, সেটা হচ্ছে লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিপিএসপি। কিছু আছে লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, আইএনটি ইন্টেলেকচুয়াল, এলএলএসি চুয়াল, আইএনটি ডাবল এল ইসি টিইউএল। তাহলে কি কিছু ডিপিএসপি সোশ্যালিস্ট, কিছু ডিপিএসপি গান্ধিয়ান, কিছু হচ্ছে লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল। তো কোনগুলো সেগুলো আমরা লাস্টে পড়বো। তাহলে এই বিষয়ে আমাদের কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে ডিপিএসপি সম্পর্কে। সাপ্রু কমিটি 1945 সালে দুটো রাইটস এর কথা বললেন। তিনি বললেন যে কিছু রাইটস জাস্টিসেবল, যেমন ফান্ডামেন্টাল রাইটস, তুমি ফান্ডামেন্টাল রাইটস না পেলে তুমি কোর্টে যেতে পারবে। আর সাপ্রু কমিটি বললো কিছু রাইটস রয়েছে নন জাস্টিসেবল, মানে ডিপিএসপি মানে তুমি না পেলে তুমি কোর্টে যেতে পারবে না। নেক্সট কি পড়লাম? আমরা পড়লাম 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ডিপিএসপি কে বলা হয় কি? ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলা হয়। নেক্সট পড়লাম ডিপিএসপি নট লিগালি ইনফোর্সেবল, মানে ডিপিএসপি তুমি যদি না পাও তুমি কোর্টে যেতে পারবে না। বি.আর. আম্বেদকর ডিপিএসপি কে কি বলেছেন? নোবেল ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। গ্রানাভিল অস্টিন বলেছেন ডিপিএসপি প্লাস ফান্ডামেন্টাল রাইটস কে কনসাইন্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এমপি শর্মা ডিপিএসপি এর তিনটে ভাগে ক্লাসিফিকেশন করেছেন। একটা যে কিছু ডিপিএসপি সোশ্যালিস্ট, কিছু গান্ধিয়ান, কিছু লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল। তবে খেয়াল রাখতে হবে এই ক্লাসিফিকেশন সংবিধান করেনি, এই ক্লাসিফিকেশন করেছেন এমপি শর্মা। এবার চলে আসে আমাদের ডিপিএসপি যে কোথায় থেকে ধার করা হয়েছে, কোন দেশ থেকে, ডিপিএসপি মোটো কি, এই সমস্ত বিষয়গুলো আমরা একটু লিখে নিই, তারপর আমরা আর্টিকেল শুরু করব। গেলাম পরের পেজ। ডিপিএসপির কনসেপ্ট আমরা কোথায় থেকে নিয়েছি বলো? আয়ারল্যান্ড। ডিপিএসপির কনসেপ্ট আমরা ধার করেছি আয়ারল্যান্ড থেকে। খেয়াল রাখবে, এই যে আমরা তো আয়ারল্যান্ড থেকে ধার করেছি, কিন্তু আয়ারল্যান্ড আবার কোথায় থেকে ধার করেছি জানো? স্প্যানিশ। হ্যাঁ, স্পেন থেকে। তাহলে অ্যাকচুয়ালি ডিপিএসপি কনসেপ্ট স্পেন থেকে আসছে, কিন্তু আমরা ধার করেছি আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড ধার করেছে আবার স্পেন থেকে। নেক্সট
ডিপিএসপি হলো কি নন জাস্টিসেবল ইন নেচার, আমি আগেই বললাম, এটা আমি আর লিখলাম না। ডিপিএসপির মোটো কি? ডিপিএসপির মোটো হচ্ছে ওয়েলফেয়ার স্টেট তৈরি করা। ওয়েলফেয়ার স্টেট তৈরি করা অর্থাৎ জনকল্যাণমূলক রাষ্ট্র, নট, এটা কিন্তু এই স্টেট মানে কিন্তু রাষ্ট্র নয়, এই রাজ্য নয়, Nation. রাষ্ট্র। রাষ্ট্র মানে কি? দেশ। তাহলে কি জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা। ডিপিএসপির মোটো হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা। আর আমি আগেই বললাম ডিপিএসপি কত নাম্বার পার্টে আছে? পার্ট 4 এ। আর এই আন্ডার আর্টিকেল কত? আর্টিকেল 36. 36 থেকে 51। 31। তাহলে এবার আমরা 51. আর্টিকেল গুলো শুরু করব। তাহলে চলে আসি প্রথম আর্টিকেল 31 নাম্বার, এই 36 নাম্বার আর্টিকেল। তাহলে লেখো আর্টিকেল 36। কি আছে 36 নাম্বার আর্টিকেলে? Definition of state. ডেফিনেশন অফ স্টেট। এটার মানে কি? এই যে আর্টিকেল 36 এ আমাদের আছে ডেফিনেশন অফ স্টেট। আচ্ছা, আমরা যখন ফান্ডামেন্টাল রাইটস পড়েছিলাম সেখানে আর্টিকেল 12 তে কি ছিল? Definition of state. আর্টিকেল 12 তেও ছিল ডেফিনেশন অফ স্টেট। আমি সংক্ষেপে লিখলাম ডেফিনেশন অফ স্টেট। আবার আর্টিকেল 36 এ কি আছে আমাদের? ডেফিনেশন অফ স্টেট। আবার পরবর্তীকালে পড়বে আর্টিকেল 152 তেও কি আছে? ডেফিনেশন অফ স্টেট। আচ্ছা, এটার পার্থক্য কি আমি ফান্ডামেন্টাল রাইটস পড়ানোর সময় বলে দিয়েছিলাম কি? না। আচ্ছা, এখানে এবার একটু পার্থক্যটা দেখে নাও, কেন তিনটে আর্টিকেলেই আমাদের ডেফিনেশন অফ স্টেটের কথা বলা হয়েছে। তাহলে কি কি ইন্ডিকেট করে আমাদের? আর্টিকেল 12 তে যে ডেফিনেশন অফ স্টেটের কথা বলা আছে সেখানে কি বলে দেওয়া হয়েছে? যে সমস্ত, ভালো করে শোনো, যেহেতু তোমাদের ফান্ডামেন্টাল রাইটস হয়ে গেছে, একটু শুনে নাও তাহলে। আর্টিকেল 12 এ যে ডেফিনেশন অফ স্টেট বলা আছে সেখানে বলে দেওয়া আছে যে স্টেট, স্টেট মানে কি? রাষ্ট্র, মানে দেশ। একটা দেশের মধ্যে, মানে আমাদের দেশের মধ্যে যে সমস্ত প্রাইভেট প্লাস পাবলিক অর্গানাইজেশন গুলো আছে সেগুলো যদি কোনোভাবে কোনো মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে বিঘ্নিত করে তাহলে তার এগেনস্টে কিন্তু আমরা কোর্টে যেতে পারবো, অথবা আমাদের দেশের মধ্যে যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে তাদেরকে দেশের রুলস বা সংবিধান মেনে চলতে হবে। এটাই ছিল আর্টিকেল 12 এ, যেটা আমরা আলোচনা করেছিলাম অলরেডি। এটা ছিল আর্টিকেল 12 ডেফিনেশন অফ স্টেটের বক্তব্য। তাহলে আর্টিকেল 36 এ ডেফিনেশন অফ স্টেটের বক্তব্য কি? আর্টিকেল 36 এ ডেফিনেশন অফ স্টেটের বক্তব্য হচ্ছে যে এই স্টেট, স্টেট মানে আমি কি বললাম? রাষ্ট্র বা দেশ। এই স্টেট কতগুলো রাজ্য বা স্টেট, এখানে স্টেট মানে কিনা রাজ্য, কতগুলো রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে তৈরি হবে। তাহলে আমাদের আর্টিকেল 36 এর ডেফিনেশন অফ স্টেটে কি বলা হলো? এই স্টেট, এই যে স্টেট বা রাষ্ট্র বা দেশ, এই দেশটা কি কতগুলো রাজ্য এবং কতগুলো কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে তৈরি হবে। আমরা জানি আমাদের রাজ্য কতগুলো? 28 খানা। কেন্দ্রশাসিত অঞ্চল কতগুলো? 8খানা। 8টা। তো আমরা জানি যে এই স্টেট বা আমাদের দেশ বা রাষ্ট্র 28 খানা রাজ্য এবং 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল প্রেজেন্ট, আমরা জানি এটাই আছে আমাদের। তো এগুলো নিয়ে তৈরি হচ্ছে আমাদের স্টেট, সেটাই বলা হয়েছে আর্টিকেল 36 এ, অর্থাৎ রাষ্ট্র কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি। ভালো কথা, এত দূর অবধি সমাপ্ত ছিল। তারপরে আর্টিকেল 36 এ দেখো, ভালো করে শোনো কিন্তু, এটা 28খানা রাজ্য, 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল, তো এখনকার কথা বললাম, কিন্তু আগে তো 28খানা ছিল না। আমরা জানি একটা টাইম 29খানা রাজ্য ছিল, 7খানা ইউনিয়ন টেরিটরি ছিল, এরকমও কিন্তু আমরা দেখেছি। আমি অ্যাট প্রেজেন্টের কথা বললাম। তো যখন আর্টিকেল 36 এই কথাটা বলে দিয়েছিল আমাদের সংবিধানে যখন বলা হলো, তখন যে আমাদের স্টেট যে 28খানা রাজ্য এবং 8খানা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হবে, খুব ভালো কথা, কিন্তু এখানে একটা রাজ্য ছিল,
এখানে এই যে রাজ্যগুলোর মধ্যে একটা রাজ্য ছিল, একটা এক্সেপশনাল রাজ্য ছিল, বলতে পারবে কি এক্সেপশনাল রাজ্য ছিল? হায়দ্রাবাদ। না, হায়দ্রাবাদ এক্সেপশনাল রাজ্য কি করে হবে? সিকিমটা কি? না। তো জম্মু কাশ্মীর। হ্যাঁ, এই জম্মু অ্যান্ড কাশ্মীর এটা এমন এক ধরনের রাজ্য ছিল, সে ভারতের মধ্যেই ছিল, কিন্তু তাদের একটা আলাদা নিয়ম ছিল, তাদের একটা আলাদা কনস্টিটিউশন ছিল। দেখো, একটা দেশের মধ্যেই আর একটা দেশ, আমাদের জম্মু কাশ্মীর, তাদের একটা নিজস্ব নিয়মে তারা কিন্তু চলতো। যদিও পরবর্তীকালে জম্মু কাশ্মীর আমরা জানি 2019 সালে 31শে অক্টোবর জম্মু কাশ্মীর আমাদের ইন্ডিয়াতে, মানে ইন্ডিয়ার নিয়মে চলে এলো, মানে অ্যাজ এ ইউনিয়ন টেরিটরি হিসেবে যুক্ত হয়ে গেল। তো 2019-এর আগে জম্মু কাশ্মীরে কিন্তু আলাদা একটা নিয়ম ছিল, সেই নিয়মে তারা কিন্তু চলতো। তার মানে আমাদের আর্টিকেল, ভালো করে শোনো কিন্তু এটা বোঝো, আর্টিকেল 36-এ যেটা বলেছিল যে আমাদের রাষ্ট্র, আমাদের যে রাষ্ট্র বা স্টেট কতগুলো রাজ্য এবং কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হবে, তারা সেই স্টেটের সেই রাষ্ট্রর নিয়ম মেনে কিন্তু চলবে, এটাই ছিল আর্টিকেল 36-এ। কিন্তু আর্টিকেল 36-এর এক্সেপশনাল যে জম্মু কাশ্মীর, এই রাজ্যের মধ্যে এক্সেপশনাল যে জম্মু কাশ্মীর বা নট ইনক্লুডেড জম্মু কাশ্মীর রাজ্যটা, এটা বলতে ভুলে গেছিল আর্টিকেল 36-এ। কারণ জম্মু কাশ্মীর কিন্তু তখন তাদের নিজস্ব একটা আলাদা নিয়মে কিন্তু চলতো, তারা দেশের, আমাদের ইন্ডিয়ার দেশের নিয়মে কিন্তু চলতো না। তো এই কথাটাই বলতে ভুলে গেছিল আর্টিকেল 36-এ, যে এই রাজ্যগুলোর মধ্যে জম্মু কাশ্মীর নট ইনক্লুডেড। এটাই বলার জন্যই তৈরি হলো 152 আর্টিকেল। ডেফিনেশন অফ স্টেটে বলে দেওয়া হলো, হ্যাঁ, আমাদের স্টেট কতগুলো রাজ্য এবং কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হবে, কিন্তু এই রাজ্যের মধ্যে অনলি জম্মু অ্যান্ড কাশ্মীর নট ইনক্লুডেড। এই কথাটাই বলা হলো, নট ইনক্লুডেড। এই কথাটা বলার জন্যই জম্মু অ্যান্ড কাশ্মীর নট ইনক্লুডেড, এই কথাটা বলার জন্য আর্টিকেল 152 কিন্তু আনা হয়েছিল। কিন্তু ভবিষ্যতে, এই বর্তমানে আমরা জানি 2019 সালে জম্মু কাশ্মীর, 2019 সালে 31শে অক্টোবর যেহেতু জম্মু কাশ্মীর ইন্ডিয়ার মধ্যে চলে আসে, মানে ইন্ডিয়ার নিয়মে চলে আসে, অ্যাজ আ ইউনিয়ন টেরিটরি হিসাবে যুক্ত হয়ে যায়, তাই 152 আর্টিকেল দেখবে কোনো একটা টাইম হয়তো বাতিল হয়ে যেতে পারে, এবং সেই জায়গায় অন্য কিছু হয়তো জায়গা, মানে অন্য কিছু কোনো প্রভিশন হয়তো বসিয়ে দিতে পারে। তো এর জন্য আর্টিকেল 152-কে কিন্তু আনা হয়েছিল, যে আমাদের স্টেটের মধ্যে যে স্টেট যে কতগুলো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে তৈরি হবে, কিন্তু এই রাজ্যের মধ্যে নট ইনক্লুডেড জম্মু কাশ্মীর, এই কথাটা বলার জন্যই 152 কিন্তু আনা হয়েছিল। বোঝা গেল এই ডেফিনেশন অফ স্টেটের পার্থক্য গুলো তিনটে? বলো, বুঝতে পারলে নাকি বলো? পেরেছি। তাহলে আর্টিকেল 36 অনলি আমরা খেয়াল রাখবো কি কি আছে আমাদের, তোমাকে প্রশ্ন এগুলো করবে না, কেন সেটা আমি ব্যাখ্যা দিয়ে দিলাম। তোমাকে প্রশ্ন করবে আর্টিকেল 36-এ কি আছে, তোমার আনসার হবে ডেফিনেশন অফ স্টেট। চলে আসি এবার 37 নাম্বার ধারা, 37 নাম্বার আর্টিকেল। সাঁইত্রিশ নাম্বার আর্টিকেলে কি আছে লেখো, আগে লিখে নাও। সার্টেন, এখন তোমরা মানে বলতে পারবে, আমি শুধু লিখবো, কারো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। সার্টেন প্রিন্সিপাল কন্টেন, মানে অন্তর্ভুক্ত, কন্টেন ইন দিস পার্ট, কন্টেন ইন দিস পার্ট, ইন দিস পার্ট, হ্যাঁ আলাদাই দিবি, ইন তারপরে দিস পার্ট। তাহলে কি লিখলাম, আর্টিকেল 36-এ 37-এ কি আছে, কিছু প্রিন্সিপাল রয়েছে, কিছু বৈশিষ্ট্য আছে। কি প্রিন্সিপাল আছে দেখি, আর্টিকেল 37-এর 1 নাম্বার সাব ক্লজে চলে আসি। আর্টিকেল 37-এর 1 নাম্বার সাব ক্লজে কি প্রিন্সিপাল, কি বৈশিষ্ট্য বা কি ফিচার্স আছে আমাদের, আর্টিকেল 37-এর 1 নাম্বার সাব ক্লজে লেখো, ডিপিএসপি কি বলে দিল, ডিপিএসপি is a
নন জাস্টিসেবল। দেখো এতক্ষণ তো পড়ছিলাম, আর্টিকেলে বলে দিল নন জাস্টিসেবল, নন জাস্টিসেবল ইন নেচার, নন জাস্টিসেবল ইন নেচার, এবং ইট ইজ নট legally enforced by court। তাহলে কি বললো? আমরা তো এটাই পড়ছিলাম, তোমাদের হয়তো মানে আর বলতে হবে না। ডিপিএসপি ইজ আ নন জাস্টিসেবল নেচার, আমি আগেই বললাম তুমি কোর্টে যেতে পারবে না ডিপিএসপি না পেলে, এবং এই যে নট লিগালি এনফোর্সেবল, তুমি কোর্টে যেতে পারবে না, সেটা আর্টিকেল 37 এর 1 নম্বর সাব ক্লজে কিন্তু বলে দেওয়া হলো। বোঝা গেল? এবার চলে আসি আর্টিকেল 38 এ। আর্টিকেল 37 মানে এটাকে আমরা অ্যাপ্লিকেশনও বলতে পারি তো? হ্যাঁ, আর্টিকেল 38 এ কি পড়বো? লেখো স্টেট, আর্টিকেল 38 এর 1 নম্বর সাব ক্লজ দিয়ে লেখো, এটা 1 নম্বরটাই আমার ইম্পর্টেন্ট। লেখো স্টেট টু সিকিউর, স্টেটের কাজ কি, মানে রাষ্ট্রের বা দেশের বা গভর্নমেন্টের কাজ কি? স্টেট টু সিকিউর করবে, কি সিকিউর করবে? দা সোশ্যাল, তারপরে ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্ডার, কাদেরকে? টু অল সিটিজেন মেক আ ওয়েলফেয়ার। তাহলে আর 38 এর 1 নম্বর সাব ক্লজে কি বলে দিল? যে আমরা জানি যে আমাদের যে স্টেট বা রাষ্ট্র, আমাদের ডিপিএসপির মোটো কি ছিল? ডিপিএসপির মোটো ছিল ওয়েলফেয়ার স্টেট তৈরি করা, জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা। এটা হচ্ছে স্টেটের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব। কিন্তু গভর্নমেন্ট তো জেনেই বসে আছে যে ডিপিএসপি যদি আমি ঠিকঠাক পালন না করি বা জনগণকে যদি না দিই, তাহলে জনগণ আমার এগেনস্টে কোর্টে যেতে পারবে না। কিন্তু সংবিধান বলছে স্টেটকে যে আপনি জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করবেন, এবং সংবিধান স্টেটকে এটাও বলে দিয়েছে যে আপনি যখন কোনো ল বা কোনো পলিসি নিয়ে আসবেন, তখন অবশ্যই ডিপিএসপির কথা মাথায় রাখবেন। এটাও কিন্তু সংবিধান স্টেটকে বলে দিয়েছে। সংবিধান তো জানেই যে স্টেট যদি ডিপিএসপি রাইটস যদি না দেয় জনগণকে, তাহলে জনগণ কোর্টে যেতে পারবে না স্টেটের এগেনস্টে। এর জন্য সংবিধান বলে দিয়েছে যখন আপনি, মানে স্টেটকে বলছে, গভর্নমেন্টকে বলছে আর কি, যখন আপনি কোনো পলিসি নিয়ে আসবেন, কোনো ল নিয়ে আসবেন, তখন ডিপিএসপির কথা মাথায় রাখবেন। পলিসি ধরো লক্ষ্মীর ভান্ডার নিয়ে আসলো গভর্নমেন্ট, তো মাথায় রাখবেন লক্ষ্মীর ভান্ডার যেন সমস্ত মানুষ পায়, সমস্ত মহিলারা পায়। এমনটা নয় যে আপনাকে সাপোর্ট করছে আপনি তাকে লক্ষ্মী ভান্ডার দিলেন, যে বিজেপি সাপোর্টার তাকে দেবেন না, এটা কিন্তু না হয়। যখন পলিসি করবেন তখন ডিপিএসপির কথা মাথায় রাখবেন। ডিপিএসপি মানে জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা। জনকল্যাণমূলক রাষ্ট্র তখনই তৈরি হবে যখন সেই রাজ্যে বা সেই দেশে প্রত্যেকটা মানুষ সমান সুযোগ সুবিধা পাবে, তবেই কিন্তু জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি হবে। তো স্টেটকে সংবিধান এটাই বলেছেন, যখন পলিসি বা ল কোনো কিছু নতুন তৈরি করবেন, তখন ডিপিএসপির কথা মাথায় রেখে তৈরি করবেন। কারণ জনগণ আপনার এগেনস্টে কোর্টে যেতে পারবে না, তো এটা তো আমরা জানি, বাট আপনি কিন্তু মাথায় রাখবেন ডিপিএসপি বলে কিছু একটা আছে। এটাই আমাদের সংবিধান স্টেটকে কিন্তু বলে দিয়েছে। তো স্টেটকে কি আর্টিকেল 38 এর 1 এ কি বলেছে? স্টেট টু সিকিউর করবে। দেখো সিকিউর করবে কি? সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অর্ডার টু অল সিটিজেন মেক আ ওয়েলফেয়ার। অর্থাৎ স্টেটের কাজ হচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা জনগণের সোশ্যাল দিক দেখা, ইকোনমিক্যালি দিক দেখা, পলিটিক্যাল দিক দেখা। অর্থাৎ এই তিনটে দিকেই কিন্তু মানুষকে সাহায্য করতে হবে,
এবং তবেই কিন্তু আমাদের জনকল্যাণমূলক রাষ্ট্র কিন্তু তৈরি হবে। এটাই কিন্তু সংবিধান আর্টিকেল 38 এর 1 নাম্বার সাব ক্লজে কিন্তু বলে দিয়েছে। এবার স্টেট জনকল্যাণ করবে না অকল্যাণ করবে সেটা স্টেটের ব্যাপার, কারণ স্টেট তো জানেই তার এগেইনস্টে যেতে পারবে না। আবার স্টেট এটাও জানে যে ধরো টিএমসি সাপোর্টার, আমি এখানে কোনো উল্টো পাল্টা বলছি না, জাস্ট এক্সাম্পল, আর এটা বিজেপি, কারণ এই দুটো এখন ট্রেন্ড চলছে। তো টিএমসি সাপোর্টার ধরো যে তোমার পাশের বাড়ির বন্ধু ধরো টিএমসি সাপোর্ট করে, তো তার বাড়িতে ধরো 10 কিলো চাল এলো, কিন্তু তোমার বাড়িতে তুমি বিজেপি সাপোর্টার বলে 10 কিলো চাল এলো না, তা কিন্তু হবে না। জনকল্যাণমূলক তখনই হবে সেই স্টেটের দায়িত্ব, তোমার সাপোর্টার বলে তাকে 10 কিলো দেবে, একে 10 কিলো দেবে না, তা কিন্তু হবে না। তোমার সাপোর্টার তাকেও 10 কিলো দিতে হবে, তোমার সাপোর্টার না হলেও তাকেও 10 কিলো চাল দিতে হবে, তবেই জনকল্যাণমূলক রাষ্ট্র তৈরি হবে। এটাই স্টেটকে বলা হয়েছে আর্টিকেল 38 এর 1 এর 1 নম্বর, 38 এর 1 নম্বর সাব ক্লজ। এবার চলে আসি 38 এর 2 নম্বর সাব ক্লজে। দেখো এবার আবার প্রশ্ন করো না, যেমন সেদিন প্রশ্ন করেছিলে, স্যার আমার বাড়িতে তো চাল 5 কিলো চাল আসে না, আমার পাশের বাড়িতে আসে। এসব প্রশ্ন কিন্তু করবে না, আমি আগের দিনই বলে দিয়েছি। বর্তমানে এসব কিন্তু বলবে না, যে সংবিধান টংবিধান এখন গ্রামারের বই হয়ে গেছে। তবে তোমাদের পড়তে হবে, চাকরি পেতে গেলে সত্যি জানতে হবে, চাকরি মানে পাওয়ার পর অসত্য করতে হবে। এটা 38 এর 2 নাম্বার সাব ক্লজ। 2 নাম্বার সাব ক্লজে কি আছে লেখো, যেটা আগেই বললাম, ইট ইজ দ্য ডিউটি, মানে স্টেটকে বলছে, স্টেটের ডিউটি অফ দ্য স্টেটের হচ্ছে এটা ডিউটি। কি ডিউটি বললো? টু ইউজ দিস প্রিন্সিপাল, মানে ডিপিএসপির কথা বলা হয়েছে, দিস প্রিন্সিপাল while মেকিং ল। তাহলে কি বলা হলো এখানটা, আগেই বললাম। তো স্টেট যখন কোনো ল তৈরি করবে তখন ডিপিএসপি বা প্রিন্সিপালের কথা অবশ্যই তার মাথায় রাখতে হবে, এটা তার ডিউটি স্টেটের। এটাই বলা হলো আর্টিকেল 38 এর 2 নাম্বার সাব ক্লজে। হয়েছে লেখা? বলো। হ্যাঁ স্যার। এবার চলে আসি 39 নাম্বার আর্টিকেল। তাহলে আমরা জানি যে ডিপিএসপি মানে যে সমস্ত প্রিন্সিপাল গুলো, যে সমস্ত নিয়মগুলো আছে, সেগুলো আমরা জানি যে সংবিধান স্টেটকে বলেছে যে আপনি এগুলো মাথায় রাখবেন, বা ডিপিএসপি কথাটা মাথায় রাখবেন। তো আর্টিকেল, এবং আমরা এটাও জানি যে স্টেট সেটা মাথায় রাখবে না কি করবে সেটা স্টেটের ব্যাপার। কিন্তু সংবিধান আর্টিকেল 39 একটা কথা বলে দিল, যে কিছু প্রিন্সিপাল আছে, কিছু সার্টেন প্রিন্সিপাল আছে, সেগুলোকে স্টেটকে ফলো করতেই হবে, কিন্তু না ফলো করলেও তার কিছু এসে যায় না। কিন্তু সংবিধান তাকে জোর করে বলে দিচ্ছে যে আর্টিকেল 39-এ কিছু সার্টেন প্রিন্সিপাল আছে, কিছু ডিপিএসপির কিছু প্রিন্সিপাল আছে, সেগুলো স্টেটকে ফলো করতেই হবে, এরকম ভাবে সংবিধান কিন্তু বলে দিচ্ছে। কি কি দেখি, আগে লিখে নি। সার্টেন প্রিন্সিপাল, have to be followed by the state.
তাহলে কি কি ফলো করার কথা বলেছে? আমরা এ বি সি দিয়ে লিখে ছোট হাতে দেখি কি 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 সার্টেন প্রিন্সিপালের কথা বলেছে যেগুলোকে স্টেটকে ফলো করতে হবে। 1 নম্বর, মানে সেই দেশের মানুষের জীবনযাত্রার মানকে উন্নয়ন করতে হবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটা বললো। স্ট্যান্ডার্ড অফ লিভিং, জনগণের জীবনযাত্রার মানের উন্নয়নের দিকে তাকে তাকাতে হবে। 2 নম্বর, ইকুয়াল ডিস্ট্রিবিউশন, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ন্যাচারাল রিসোর্স, এগুলো সাবক্লজ না, মানে আমি 1 2 করে লেখাচ্ছি। ন্যাচারাল রিসোর্স অর্থাৎ ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে, প্রাকৃতিক সম্পদগুলো ইকুয়াল ডিস্ট্রিবিউশন, মানে সবাই যেন সমান সুযোগ সুবিধা পায় প্রাকৃতিক সম্পদগুলোর উপর। নদীর জল যেন সবাই সমান ভাগে ভাগ পায়, যেন এ স্নান করতে পারবে ও স্নান করতে পারবে না, এমনটা যেন না হয়, সেদিকেও তাকাতে হবে স্টেটকে। আর কি হতে পারে? শুধু প্রাকৃতিক সম্পদগুলোকে মানে মানে ভোগ করলে হবে না, বা প্রাকৃতিক সম্পদগুলোকে শুধু ইউজ করলে হবে না, শুধু নদীর জলে স্নান করলে হবে না, সেটাকে সংরক্ষণ যেন ঠিকঠাক থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। কনজারভেশন প্লাস প্রিজার্ভেশন, এটাও যেন থাকে ঠিকঠাক। কনজারভেশন বা প্রিজার্ভেশন। আর কি আর কি বললেন? ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক মানে কি? সম কাজের জন্য এটা ইকুয়াল, সমান বেতন দিতে হবে। ধরো এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে ছেলে ধরে নাও, ডেকে গেল, এটা হচ্ছে ছেলে, আর এটা হচ্ছে ধরো মেয়ে। ধরো রাজমিস্ত্রি কাজ করছে দুজন, রাজমিস্ত্রি কোনো একটা কাজ করছে, তার মানে এ ছেলে বলে একে পার ডে 500 টাকা দেবো, এও রাজমিস্ত্রি কাজ করছে, মেয়ে বলে একে 300 টাকা দেবো, তা কিন্তু হবে না। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সম কাজের জন্য সমান বেতন দিতে হবে সবাইকে। এটা এইদিকেও খেয়াল রাখতে হবে স্টেটকে, যেন সমান বেতন যেন পায় সবাই। আর কি? 5 নম্বর, লেবারদের, যারা কাজ করে, লেবারদের যেন হেলদি ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হবে, হেলদি ডেভেলপমেন্টের দিকে, হেলদি ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হবে। মানে আনঅর্গানাইজ সেক্টরের কথা বলা হয়েছে এখানে, আনঅর্গানাইজ সেক্টরের লেবারদের কথা বলা হয়েছে। রঙের মিস্ত্রি রং করতে গিয়ে একদম পড়ে গেল, তা কিন্তু হবে না, সে যেন ঠিকঠাক মতো রং করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে, লেবারদের হেলদি ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হবে। আর কি? চিলড্রেনদের, চিলড্রেনদেরও হেলদি ডেভেলপমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। হেলদি ডেভেলপমেন্টের দিকে, তাদের শরীর যেন ঠিকঠাক ভাবে বৃদ্ধি পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। চিলড্রেনদের খেয়াল রাখবে যে চিলড্রেনদের যে হেলদি ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হবে, এটাও ডিপিএসপি মানে এটাকে ফলো করতে হবে স্টেটকে। এটা কিন্তু আগে ছিল না, এটা এই 39-এর এফ নাম্বার যেটা লিখলাম, এটা 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে এটা কিন্তু অ্যাড হয়, এই এফটা, চিলড্রেনদের হেলদি ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হবে। এটা 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে অ্যাডেড হয়েছিল। লেখা হয়ে গেলে বলবে। হয়ে গেছে। এবার 39-এর এ নাম্বার সাবক্লজ আমরা পড়বো। দেখো এগুলো কিন্তু সাবক্লজ নয়, 1 2 করে লেখাচ্ছিলাম। 39-এর এ নাম্বার সাবক্লজ একটা জিনিস আমরা পড়বো। এতদিন ধরে যে এই যে ক্লাসগুলো করলে আমার কাছে, আগেও তো পড়েছিলে কোথাও না কোথাও,
তো সেখানে যদি এরকম ভাবে ধৈর্য ধরে ক্লাসগুলো করতে, তাহলে এতদিনে চাকরি করতে, তাই নাকি বলো? ফ্রি লিগাল এড 39-এর এ নাম্বার সাব ক্লজে ফ্রি লিগাল এড এখানে কি বলা হলো? এখানে 39-এর এ নাম্বার সাব ক্লজে, এটাও একটা খুব ভালো কথা, বিনা পয়সা আইনি সহায়তা করা। বাংলাটা কি? যে বিনা পয়সায় আইনি সহায়তা করা। বিনা পয়সা আইনি সহায়তা করা মানে, মানে হচ্ছে যারা, ধরো যাদের টাকা নেই, মানে যারা গরিব আর কি, তারা ধরো কোনো একটা মামলা লড়ার জন্য তারা কোনো একটা উকিলকে নিতে পারছে না খরচের জন্য। তো এর জন্য বলা হয় যে যারা গরিব তাদেরকে যেন বিনা পয়সা আইনি সাহায্য করতে হবে। এটাও কিন্তু স্টেটকে কিন্তু দেখতে হবে, এটাও বলা হয়েছে, এবং এটাও অ্যাড হয়েছে আমাদের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে, এটাও কিন্তু অ্যাড হয়েছে। আমি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা লিখছি না, কারণ তোমরা এটা লিখতে লিখতে অভ্যস্ত। 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে অ্যাড হয়। ফ্রি লিগাল এড, বিনা পয়সা আইনি সাহায্য করা। এবার চলে আসে আর্টিকেল 40। এখানে জাস্ট লিখে রাখো, এখানে আমাদের পঞ্চায়েত, ভিলেজ যে পঞ্চায়েতের কথা বলা হয়েছে, আমরা জানি পঞ্চায়েত 3 টায়ার সিস্টেম। সেই ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়েছে আমাদের আর্টিকেল 40-তে। তাদেরকে কিছু প্রিন্সিপাল মানার কথা বলা হয়েছে। গ্রামের দিকে ভিলেজ পঞ্চায়েত, এখানে জাস্ট লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট না। ভিলেজ পঞ্চায়েত আর্টিকেল 40। তারপরে আর্টিকেল 41। আর্টিকেল 41 এখানে লেখো যে রাইট টু ওয়ার্ক, রাইট টু ওয়ার্ক, রাইট টু এডুকেশন, right to education, right to public assistance, right to public assistance। অর্থাৎ কি বলেছে, রাইট টু ওয়ার্ক মানে কাজের অধিকার, শিক্ষার অধিকার, এগুলো তো বুঝতেই পারছো, এগুলো থাকবে প্রত্যেকের। কাজ করার অধিকার, শিক্ষা গ্রহণ করার অধিকার। কিন্তু পাবলিক অ্যাসিস্ট্যান্স মানে কি? পাবলিক অ্যাসিস্ট্যান্স ধরো বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, এগুলো দেশের প্রত্যেকটা মানুষের পাওয়ার কিন্তু অধিকার আছে, এটাও কিন্তু বলেছে আমাদের আর্টিকেল 41 এ। আর্টিকেল 42 তে কি আছে? আর্টিকেল 42 তে ম্যাটারনিটি রিলিফ, মাতৃত্বকালীন ছুটি, এটা প্রত্যেকেই জানো। ম্যাটারনিটি রিলিফ, এটা যেন দেওয়া হয়, RELIEF, ম্যাটারনিটি রিলিফ, মাতৃত্বকালীন ছুটি। আর আর্টিকেল 43 তে এখানে লিখলাম, আর্টিকেল 43 তে কি আছে? লিভিং ওয়েজ। লিভিং ওয়েজ, লিভিং ওয়েজ মানে কি? জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি যেন প্রত্যেকটা মানুষ পায়। কুটির শিল্পের দিকে নজর দিতে বলেছেন আমাদের আর্টিকেল 43, লিভিং ওয়েজ, এটা আমাকে খেয়াল রাখতে হবে। জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি যেন প্রত্যেকটা মানুষ যেন পায়, ঠিকঠাক ভাবে তারা যেন বাঁচতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে স্টেটকে। আর আর্টিকেল 43 এ নাম্বার সাব ক্লজ যদি একটু বলি, এটারই সাব ক্লজ 43 এ নাম্বার সাব ক্লজ। এখানে একটা জিনিস লিখে রাখো যে পার্টিসিপেশন অফ ওয়ার্কার, এখানে কথা কি বলা হয়েছে? পার্টিসিপেশন অফ ওয়ার্কার। পার্টিসিপেশন অফ ওয়ার্কার মানে ওয়ার্কারদের পার্টিসিপেশন বাড়ানোর কথা বলা হয়েছে। কোথায়? ইন্ডাস্ট্রিতে।
অর্থাৎ কৃষিমুখী থেকে শিল্পমুখী করে তুলতে হবে। কারণ আমরা জানি একটা দেশের উন্নয়ন তখনই বোঝা যায় এবং সেটা যখন প্রাইমারি সেক্টর থেকে সেকেন্ডারি সেক্টরে যায়। আর সেকেন্ডারি সেক্টর মানে আমরা জানি ইন্ডাস্ট্রি। তো আমাদের ওয়ার্কারদের পার্টিসিপেশন বাড়ানোর কথা বলা হয় যে কৃষিমুখী থেকে ইন্ডাস্ট্রির দিকে। এটাও কিন্তু আমাদের 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে অ্যাড হয়েছে। ওগুলো আর ইম্পর্টেন্ট না। এবার লেখো 44 নাম্বার আর্টিকেল, পরের পেজ গেলাম। আর্টিকেল 44, 44 নাম্বার আর্টিকেলে কি আছে? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল, CIVIL, সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড মানে হচ্ছে একক দেওয়ানি বিধি। একক দেওয়ানি বিধি মানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন যাই হোক না কেন সবার জন্য একটাই নিয়ম থাকবে। এমনটা নয় যে হিন্দু বলে এর জন্য আলাদা নিয়ম, মুসলিম বলে আলাদা নিয়ম, তা কিন্তু নয়। একক দেওয়ানি বিধি, সবার জন্য সেম নিয়ম, ইউনিফর্ম সিভিল কোড। এটা প্রথম গোয়া মানে সেই 1870 দিকে প্রথম চালু করেছিল, গোয়াতে চালু হয়। কিন্তু অ্যাট প্রেজেন্ট আমরা দেখলাম যে উত্তরাখণ্ডে এটা চালু হলো, ইউকে তে উত্তরাখণ্ডে 2025 সালে এটা চালু হলো। 27শে জানুয়ারি, এটা কারেন্ট অ্যাফেয়ার্স, 27শে জানুয়ারি 2025 সালে ইউকে স্টেট গভর্নমেন্ট এটা চালু করেছে, ইউনিফর্ম সিভিল কোড, একক দেওয়ানি বিধি। 1870, আবার কোন কোন জায়গায় 1867 কিন্তু দেখবে, সাল আসে না। আর্টিকেল 45, আর্টিকেল 45 এ কি আছে? 0 থেকে 6 বছর শিশুদের কি মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। ফ্রি অ্যান্ড কম্পালসারি, এটা আগেও পড়েছি আমরা, এটাও স্টেটের কর্তব্য এটা করা। ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে। স্যার এটা তো ফান্ডামেন্টাল রাইটে আছে, আবার এখানেও কেন বলা হচ্ছে? ফান্ডামেন্টাল রাইটস জোর করে বলেছে। ফান্ডামেন্টাল রাইটস মানে কি? এটা জোর করে, এটা হচ্ছে মৌলিক অধিকার। এটা আমাদের বলা হয়েছিল, অ্যাড করা হয়েছিল, দেখবে ওটা মেনে ছিল না, অ্যাড করা হয়েছিল, মূল স্ট্রাকচারে ছিল না। 21 এতে কি হয়েছিল? অ্যাড করা হয়েছিল আমাদের। কিন্তু ওটা যেমন ফান্ডামেন্টাল রাইটস, দেখো ফান্ডামেন্টাল রাইটস কিন্তু এখানটাও আমাদের ডিপিএসপি মধ্যেও বলে দেওয়া হলো যে স্টেটেরও কিন্তু এটা কিন্তু দায়িত্ব। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটস তো স্টেট করবে, কিন্তু এখানেও বলে দিল, কারণ ওটাও স্টেটের মধ্যে পড়ে, এটাও স্টেটের মধ্যে পড়ে। তাই এখানটাও কিন্তু যেহেতু বিষয়টা ইম্পর্টেন্ট, তাই এখানেও কিন্তু আমাদের লিখে দিয়েছে। এটাও কিন্তু একটা প্রিন্সিপাল, এটাও কিন্তু স্টেটকে মানতে হবে। এবার দেখো এখানে স্যার যখন এখন বিষয়টা ওটা ছিল, 14 ইয়ার্স, হ্যাঁ এখন ওটা 6 বছরটা 14 ইয়ার্স হয়েছে না? হ্যাঁ, ওটা তো আমি ফান্ডামেন্টাল রাইটস এ বলে দিয়েছি, ফান্ডামেন্টাল রাইটস পড়ানোর সময়। ওখানে তো ফান্ডামেন্টাল রাইটস পড়ানোর সময় বলে দিয়েছি আমি। এখানে শুধু আমি এটা লিখছি আর্টিকেল 45। দেখো এখানটা যদি 0 থেকে 6 ফ্রি অ্যান্ড কম্পালসারি যদি করা হয়, আমরা জানি যে ডিপিএসপি স্টেট না মানতে পারে, মানে ডিপিএসপি তে যদি না দেয়, ধরো ডিপিএসপি মানে স্টেট গভর্নমেন্ট 0 থেকে 6 বছরের শিশুকে ফ্রিতে এডুকেশন দিল না, তাহলে তুমি কি কোর্টে যেতে পারবে? যেতে পারবে না। এর জন্য ওটাকে আবার ফান্ডামেন্টাল রাইটসে উন্নি কৃষ্ণান আমরা কিন্তু অ্যাড করেছিল, উন্নি কৃষ্ণান কেস করেছিল, তার জন্য ওটা ফান্ডামেন্টাল রাইটসে রাখা হয়েছে ওটা। তার জন্য দেখবে ওটা অ্যাড করা হয়েছে 21A নাম্বার আর্টিকেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার চলে এসেছি 46। আর্টিকেল 46 এ কি আছে আমাদের? স্পেশাল প্রভিশন করতে পারে স্টেট, এটা তো আগেও পড়েছি। স্পেশাল প্রভিশন কাদের জন্য? ফর কাদের জন্য স্পেশাল প্রভিশন করতে পারে? এসসি, এসটি, ওবিসি, মানে এসসি এসটি এর জন্য মেনলি।
এদের জন্য স্পেশাল প্রভিশন স্টেট করতে পারে, কিছু নিয়ম আনতে পারে, কিছু ছাড়পত্র আর কি। এটা আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় পড়েছি। আর্টিকেল 47 এ কি আছে? টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন, পুষ্টির কথা বলেছেন। অর্থাৎ নিউট্রিশন, এই লাইনটাও লিখতে হবে, শুধু নিউট্রিশন লিখলে হবে না। নিউট্রিশন অ্যান্ড prohibition intoxicating drinks, তাহলে স্টেটের কি একটা ডিপিএসপি, এটাও খেয়াল রাখতে হবে যে মানুষের, জনগণের জীবনযাত্রাকে উন্নত করতে গেলে, মানকে উন্নত করতে গেলে, দেশকে উন্নত করতে গেলে মানুষের পুষ্টির মানকেও কিন্তু উন্নত করতে হবে, রেজ দ্য লেভেল অফ দ্য নিউট্রিশন। আবার ইনটক্সিকেটেড ড্রিঙ্ককে বাতিল করতে হবে, মাদক বন্ধ করতে হবে, এটাও কিন্তু বলেছে সংবিধান, স্টেটকে দায়িত্ব দিয়েছে। কিন্তু স্টেটের এখন মেন ইনকামই হচ্ছে এটা। চলে আসি পরেরটা, হয়েছে লেখা? হ্যাঁ। আর্টিকেল 48, অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি মানে পশুপালন আর কি। দেশকে উন্নত করতে গেলে এগ্রিকালচার এবং পশুপালন এগুলোকেও রক্ষা করতে হবে, এটাও কিন্তু বলে দিয়েছে আর্টিকেল 48-এ। কৃষিকে উন্নত করতে হবে, পশুপালন এগুলোকেও কিন্তু খেয়াল রাখতে হবে স্টেটকে, এটাই বলে দিয়েছে আর্টিকেল 48-এ। আর আর্টিকেল 48-এর এ নাম্বার সাব ক্লজে কি বলে দেওয়া হয়েছে? এটা এ নাম্বার সাব ক্লজে, আর্টিকেল 48-এর এ নাম্বার সাব ক্লজে ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট মানে শুধুমাত্র মানুষকে নিয়ন্ত্রণ নয়, তার সাথে বন্য প্রাণীকেও নিয়ন্ত্রণ করতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে, তবেই দেশের উন্নতি ঘটবে। এটাও কিন্তু বলে দিয়েছে 48-এর এতে। এটাও ওই 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়। আর আর্টিকেল 43-এর বিতে আমরা জানি কোঅপারেটিভ সোসাইটির কথা কিন্তু বলা হয়, যেটা চাইলে লিখে রাখতেও পারো পাশে। আর্টিকেল 43-এর বিতে কোঅপারেটিভ সোসাইটি, 43-এর বিতে সমবায় সমিতি, এটা চাইলে লিখতে পারো, না লিখতেও পারো। 43-এর বি নাম্বার আর্টিকেলে আটচল্লিশে এতে কি ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট। 49-এ কি আছে আর্টিকেল? 49 আর্টিকেল 49 49-এ কি আছে? মনুমেন্টস বা হেরিটেজ আমরা জানি, এগুলোকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেকশন অফ মনুমেন্টস, এই মনুমেন্টসকে কিন্তু প্রোটেক্ট করতে হবে, রক্ষা করতে হবে।
এটাই বলেছে আমাদের 49 নাম্বার আর্টিকেল। পঞ্চাশ নাম্বার আর্টিকেলে কি আছে আমাদের, যে আমাদের জুডিশিয়ারি যে বিচার ব্যবস্থা, এই যে জুডিশিয়ারি যে বিচার ব্যবস্থাকে সেপারেট করতে হবে, সেপারেট সেপারেট কোথা থেকে সেপারেট? এক্সিকিউটিভ থেকে। আমরা এটা আগেও পড়েছি প্রথম দিনের ক্লাস, যে আমাদের জুডিশিয়ারি ব্যবস্থাটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট করে রাখা হয়েছে। এবং খেয়াল রাখতে হবে গভর্নমেন্টেরও এটা ডিপিএসপির মধ্যে পড়ে, ডিপিএস জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ এই দুটো বডি যেন এক না হয়ে যায়, এক হয়ে গেলে গন্ডগোল, যদিও একের কাছেই থাকে বর্তমান যুগে, কিন্তু এই দুটো সিস্টেম যেন এক না হয়ে যায়, এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, দুটো যেন আলাদা থাকে। আর্টিকেল 50-তে বলেছে সেপারেট থাকে। আর্টিকেল 51-এ কি বলেছে আমাদের, ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ আন্তর্জাতিক শান্তি রক্ষা, এটা একমাত্র কে করতে পারে? আমাদের প্রেসিডেন্ট। শান্তি চুক্তি ঘোষণা করা, যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ বিরতি করা, শান্তির বার্তা দেওয়া, এগুলি ঘোষণা করতে কে পারেন? প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল পিস সিকিউরিটি, এটা বলা হয়েছে আমাদের আর্টিকেল 51। এই গেল আমাদের আর্টিকেল, আমাদের ডিপিএসপি আর্টিকেল। আর এবার চলে আসে আমাদের যে সোশ্যালিস্টের মধ্যে কোন ডিপিএসপি বা কোন আর্টিকেল গুলো পড়ে, গান্ধিয়ানের মধ্যে, আর লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়ালের মধ্যে কোন কোন আর্টিকেল গুলো পড়ে। তাহলে আমাদের ডিপিএসপি কমপ্লিট। তাহলে আমরা কি জানি যে ডিপিএসপি 3টে ভাগে ক্লাসিফাই। ডিপিএসপি একটা হচ্ছে সোশ্যালিস্ট প্রিন্সিপাল, তারপরে হচ্ছে আমাদের গান্ধিয়ান প্রিন্সিপাল, তারপরে হচ্ছে আমাদের লিবারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল। প্রিন্সিপাল। তো কোন কোন আর্টিকেল গুলো কার মধ্যে পড়ে? কিছু আর্টিকেল আবার দুজনকেও মেনেছে, দুটো ধর্মকেও মেনেছে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে সোশ্যালিস্ট প্রিন্সিপালের মধ্যে কে কে পড়ে, কোন কোন আর্টিকেল গুলো শুধু লিখে নাও। 38 নাম্বার, 39 নাম্বার, এগুলোই পড়ে। 38, 39, তারপর 39-এর এ, এই সমস্ত আর্টিকেল। আর কি কি পড়ে? 41, 42, 43, 41 নাম্বার আর্টিকেল, 42 নাম্বার আর্টিকেল, 43 নাম্বার আর্টিকেল, 43-এর এ, তারপরে 47 নাম্বার আর্টিকেল। এগুলো হচ্ছে আমাদের সোশ্যালিস্ট প্রিন্সিপালকে মানে, এই আর্টিকেল গুলো। গান্ধিয়ান প্রিন্সিপাল কোনগুলো মধ্যে পড়ে? এগুলো 40 পড়ে, 43 পড়ে, এর মধ্যে 43-এ দেখো আছে 43-এর বি কিন্তু আমি বলে দিয়েছি, কোঅপারেটিভ। 43-এর বি, তারপরে 40, 43, 43-এর বি, 46, 47, 48, এগুলো পড়ে হচ্ছে গান্ধিয়ানের মধ্যে। আর লিবারালের মধ্যে কি কি পড়ে? যেমন 44 পড়ে, তারপরে হচ্ছে 45, 48, তারপরে 48-এর এ, এটা 48-এর এ, 49, 50, 51, এগুলো হচ্ছে লিবারেলের মধ্যে। কোন আর্টিকেল কোন প্রিন্সিপালের মধ্যে ভাগ করেছিল আমাদের, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সোশ্যালিস্ট, গান্ধিয়ান, লিবারেল। এগুলো আসে না তো একটু বলে দিলাম, আসতেও পারে।
তাহলে আমাদের ডিপিএসপি কিন্তু কমপ্লিট। তাহলে আমাদের পার্ট 4 কমপ্লিট। নেক্সট দিন আমরা আলোচনা করব আমাদের পার্ট 4 এর এ নাম্বার। আমরা জানি আর্টিকেল আছে পার্ট 4 এর এতে কি আছে আমাদের? ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস। আমরা নেক্সট দিন আলোচনা করব ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ যার আন্ডার আর্টিকেল কত? আমরা 51 অবধি পড়লাম তো ডিপিএসপি। ফান্ডামেন্টাল ডিউটি কত নাম্বার আর্টিকেল আছে? খেয়াল রাখবে 51 51 এ নাম্বার আর্টিকেলে কিন্তু আছে পার্ট 4 এর এ। কারণ পার্ট 5 যেটা 52 থেকে স্টার্ট হয়, প্রেসিডেন্ট থেকে স্টার্ট হয়, সেটা পার্ট 5। কিন্তু পার্ট 4 এর এ নাম্বার, এ মানে দেখো পরবর্তীকালে এটা অ্যাড করা হয় এ নাম্বার। তো পার্ট 4 এর এ নাম্বারে আছে ফান্ডামেন্টাল ডিউটিস 51 এ নাম্বার আর্টিকেলে। যেমন দেখো আমরা কি পড়ছিলাম? আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়লাম আর ডিপিএসপি পড়লাম, তাই না? ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটস এতক্ষণ পড়লাম। এগুলো কে দিচ্ছিল আমাদেরকে, জনগণকে কে দিচ্ছিল বলো তো? ফান্ডামেন্টাল রাইট ডিপিএসপি কে দেবে আমাদেরকে? সংবিধান কার? গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট, তাই না? গভর্নমেন্ট দেবে আমাদেরকে, গভর্নমেন্ট সিকিউর করবে, গভর্নমেন্ট দেবে। তার মানে গভর্নমেন্টের যেমন কিছু দায়িত্ব আছে আমাদেরকে দেওয়ার, যে ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি দেওয়া যেমন গভর্নমেন্টেরও কর্তব্য, তাই না? গভর্নমেন্টেরও কর্তব্য যেমন জনগণকে দেওয়া, তেমনি জনগণেরও কিছু কর্তব্য আছে দেশের প্রতি, দেশকে কিছু দেওয়ার। এই যে দেশকে কিছু দেওয়ার বা দেশের প্রতি কিছু কর্তব্য জনগণেরও আছে, সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, মৌলিক কর্তব্য। আমরা নেক্সট দিন আলোচনা করব 51 এ নাম্বার আর্টিকেলে মৌলিক কর্তব্য।